ড্রয়িং নিয়ে শিল্প আলাপ বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম, আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকেও আপনাদের সাথে একটু বসতেছি লাইভে, একটু কথা বলবো শিল্পকলা নিয়ে। তো আজকের যে বিষয়টা সেটা হলো শিল্পকলা, যে যারা চারুকলায় পড়েন বা ছবি আঁকতে আসেন, এই বিষয়টা যে একেবারে সহজ না, একটু কঠিন। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। এটা কঠিন ওই অর্থে যে ধরেন আপনি ভিন্ন একটা সাবজেক্টে পড়লেন, যেগুলো গতানুগতিক এই দেশের পড়াশোনা। তো এই আর্টস, কমার্স, সায়েন্স, তো এমনও ছাত্র দেখছি যে অর্ধেক ক্লাস করলো, অর্ধেক পড়াশোনা করলো, বা 1/3 পড়াশোনা করলো, 1/3 কলেজে গেল, স্কুলে গেল। তাহলে পরীক্ষার সময় যখন পরীক্ষা নেওয়া হয়, বোর্ড থেকে পরীক্ষা নেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, ওই 1/3 পইরাই 33 পাইয়া পাশ করে এসে পড়ল। তো এই যে ধরেন পাস, আর চারুকলা শিক্ষায় পাস এভাবে হয়। আমি আগের প্রতিষ্ঠাতে বলেছি 1/3 পড়াশোনা কইরা বা ছবি আঁকা কোনো রকমে পাশ করা যায়। তো যদি আপনি শিল্পী হইতে চান, প্রকৃতভাবে শিল্পী হইতে চান, যে আপনার শিল্পী হইতে হবে বা শিল্পী হবেন, তার জন্য কিন্তু এত সহজ না। তো এই জন্য এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, যে আসলে চারুকলায় পড়াশোনা করাটা শুধু পড়াশোনা করলে হবে না। এটা হলো যে আপনি ছোটবেলা থেকেই শিল্পী হবেন এবং আপনার ভিতরে শিল্পকলার অনুপ্রেরণা আছে, প্যাশন আছে। তো আপনি একটা সময় গিয়ে চারুকলায় ভর্তি হওয়াটা, এটা আসলে ওই হইতে হয় আর কি। এখন যেহেতু একাডেমিক সার্টিফিকেট লাগে এবং ওইখানে গেলে অনেক মানুষের সাথে দেখাশোনা হয়, জানাশোনা হয়, তখন ওই পরিচিতিটাও একটা বিষয়, একটা ব্যাপার আছে। পরিচিতি হওয়ার জন্য বা চারুকলায় পড়তে যাওয়াটা দরকার আছে। শিক্ষা তো শিক্ষাই, যেহেতু এখানে প্যাক্ট হয়ে গেছে। তো আমরা কি জানি যে এক সময় এই চারুকলা শিক্ষার ব্যাপারটা ছিল গুরুভিত্তিক। আপনার ইউরোপের খোঁজ খবর নেন, জানবেন যে ওই 18 শতাব্দীর দিকে আপনার স্কুল ছিল না। তো স্কুল ছিল না, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে আপনার একটা কথা মাথায় রাখবেন যে স্কুলিংই বলে, স্কুল বলে, চারুকলা স্কুল। যেমন আমি অস্ট্রেলিয়া যেখানে পড়ছি, অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ওরা স্কুল লেখে, এই ডিপার্টমেন্টগুলোরে লেখে স্কুল। এত অনুষদ এত বড় কিছু করে লেখার কোনো কিছু নাই। তো ওইখানে প্রতিযোগিতা নেই আমাদের দেশের মতো। যেমন এখন কলেজগুলোকে লেখে বলে বিশ্ববিদ্যালয় কলেজ, বিশ্ববিদ্যালয় লিখলো আবার কলেজে লিখলো, শব্দ দুইটা হয়ে গেল না। আর স্কুল লেখলি তো বিশ্ববিদ্যালয় বুঝায়, বুঝছেন না? তো এইটা আসলে বড় মানসিকতার ব্যাপার। আমাদের দেশে এডুকেশন চলছে, এখনো মানুষ বুঝে না যে কি হচ্ছে, কি পড়ছে। আমার ছেলে পাশ করার পরে একটা চাকরি পাবে, এই জন্য পড়াশোনা। আসল উদ্দেশ্যটাই শিক্ষা জানে না, বুঝছেন না? তো এরা খালি খুঁজে যে এই কত টাকার চাকরিটা পাইলো। আমার ছেলেটা ডিগ্রিটা পাশ করলো, অনার্স পাশ করলো, সে চাকরিটা পাইলো, কত টাকার চাকরি পাইলো। আর চারিদিকের মানুষ খোঁজ খবর নেয় যে আমার ছেলে কত টাকা বেতন পাইলো, আপনার ছেলে কত আয় করলো, আয় করে বাড়িটা কতটুকু করলো, এরকম। তো এখন দেখা গেছে যে ওই আমাদের এদিকে বললে না, সারা বাংলাদেশে যারা এই আপনার মাস্তানি টাস্তানির সাথে জড়িত আছে, এদের বাড়িঘর বড় বড়, বুঝছেন না? তো আমাকে একজন বলল যে তুই এত পড়াশোনা করছস, তোর বাড়ি দেখি নিচতলা কমপ্লিট হয় নাই। তারপর ও আবার বলছে আমার গুলো দেখছস, মানে ওরা আসলে ওই যে যেটা বললাম আপনার, যেই জন্য আমাদের দেশের মানুষ রাজনীতি করে, মানে রাজনীতি করাই মানে বিভিন্ন জনের কাছ থেকে চায়া চিন্তাই না আপনার একটা কিছু করে ফেলতে পারে। তো এটা অনেক সময় ওই যে প্রেশার ক্রিয়েট করে হয়, আবার এমনিও হয়, কথার ছলে আসলে কথাগুলো আইসা পড়ে। তো এই যে আমাদের দেশে ধরেন
শিক্ষাটা হলো মানুষ এইভাবে চিন্তা করে, সাধারণ মানুষ। আপনারা যারা গ্রামে থাকেন বা সাধারণ মানুষ শহরেই ধরেন, সাধারণ এলাকায় এই যে কোনো একটা এলাকায় বসবাস করেন, শহরতলিতে বসবাস করেন, দেখবেন যে খোঁজ খবর নিতেছে আপনাদের সাথে পড়াশোনা করে কি চাকরিটা পাইছে এবং কয় টাকা আয় করে, এইটাই হলো পড়াশোনা। তো পড়াশোনার যে মূল উদ্দেশ্য তো ওইটা না। মূল উদ্দেশ্য আপনার আত্মাকে পরিশোধিত করা। তো এই যে আত্মাকে পরিশোধিত করা, আপনি মিথ্যা কথা বলবেন না, মানুষের উপকার করবেন, আর যাতে মানুষ আপনার দ্বারা মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তো এরকম একটা, এটা ধরেন ন্যারোভাবে বললাম আমি, এরকম একটা বিষয় কিন্তু শিক্ষাটা আপনার এই জায়গাটারে আপনার সুন্দর করা, পবিত্র করা। তো এই যে পবিত্র করার জন্য যে আপনার এডুকেশন, পড়াশোনা, এই জিনিসটাই তো বুঝে না এখনো মানুষ। এখন অসহায় মনে হয়। আমি যদি একটা জায়গায় বসি, এই যে ধরেন আমার দেখবেন যে চায়ের দোকানে বসা ফুটেজ যায়, বা একটা কোথাও বসি সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে না বসলে সামাজিকতা আবার নেওয়া যায় না। আপনি কি নিয়ে কাজ করবেন, ওটা হলো সাবজেক্ট। তো এই যে সাবজেক্টে ওদের কাছ থেকে বিষয়ে নেয়ার জন্য যে বসি ধরেন, কিন্তু ওরা এই যে জানেই না, ওদেরকে শতভাবে বুঝাইলো যে এডুকেশনটা আসলে ওই জন্য না, আপনি কত আয় করলেন সেটার জন্য না। তা এখন তো দেখা যাচ্ছে যে এই যে ধরেন শেখ সাদী নাকি বলছিল যে আপনার বিদ্যা যদি উপার্জনের মাপকাঠি হতো তাহলে আপনার মূর্খরা না খেয়ে মরত। তো উপার্জনের মাপকাঠি দিয়ে তো এডুকেশনকে ধরা যাবে না, শিক্ষাকে ধরা যাবে না। তো যাক, এই প্রসঙ্গ কেন বললাম, এই কারণেই যে ধরেন এই যে শিক্ষাকে যদি আমরা আত্মাকে পরিশোধিতের মানে নিতে না পারি, তাহলে তো পড়াশোনা করে লাভ নাই। কি আপনি কি পড়াশোনা করলেন? এখন তো দেখি এদিকে ধরেন হাই স্কুলগুলা, প্রাইমারি স্কুলগুলা যে আদর্শ শিক্ষা দিতেছে সেটা আমার পছন্দ হচ্ছে না। তার চেয়ে আমাদের সময় ভালো ছিল। আমরা যখন মাটিতে লেখা পড়া শিখছি, তালপাতায় লেখা, আমি কিন্তু মাটিতে লেখা, তালপাতায় লেখা, তারপরে বাহিরে গোল হইয়া নামতা পড়া শিখছি। সেই সময়কার ছাত্র আমি, এগুলো আমি পাইছি। আমার বাবা তালপাতা দিয়া আপনাদের খাতার মতো বানাই দিত, সেটার মধ্যে লিখতাম। আবার মাটিতে স্যারেরা বের করে দিত, মাটিতে সমান মাটি ছিল, ওইখানে বের করে দিত, কাঠি দিয়ে দিয়ে আমরা লিখতাম। তো ওই যে কাগজের ব্যবহার, কাগজ কি জানেন, আমাদের সারুলিয়া থেকে কাগজ কিনতে যাইতে হইতো বাংলা বাজার। এইখানে যে বাজার, সারুলিয়া বাজার, এত বড় বাজার এখন, এখানে কাগজও কিনতে পাইতাম না আমরা, কলমও কিনতে পাইতাম না। ওই যে কালি ভর্ত যে কলম, এই কালি কাগজ, সেটা কেনার জন্য আমাদের যাইতে হইতো গুলিস্তানে গিয়ে নামতাম 12 আনা দিয়ে ডেমরা থেকে, ওইখান থেকে হাইটা হাইটা যেতাম বাংলা বাজার, কাগজ কলম কিনে নিয়ে হাইটা হিসা আবার আসতাম, আবার ডেমরায় আসতাম সারুলিয়া। তো এই যে ধরেন আমাদের সময়টা, কাগজ কিনতে পারাটা এত সহজ না, ওইটা যাইতে হবে বাংলা বাজার। তখন আমাদের যে প্রাথমিক বিদ্যালয় আপনার সারুলিয়া প্রাথমিক বিদ্যালয় 200 বছরের পুরানো। এই স্কুলের স্যার, হেডমাস্টার স্যার এবং অন্যান্য স্যারেরা আপনার আমাদেরকে বাহিরে নিয়ে আসা এই মাটিতে লিখতে দিত, আবার তালপাতার মধ্যে লিখতাম। তো এইভাবে আমরা সিলেটে লিখতাম। সিলেট পাথরের তৈরি কালো সিলেট, তোমরা সবাই চিনেন। ওই সিলেটের মধ্যে মাটির তৈরি আবার পেন্সিল ছিল, ওইটা দিয়ে লিখতাম। তো এইভাবে হলো আমাদের সময়টা শুরু হয়েছে। তো চর্চা, এই তখনও দেখা গেল যে আপনার এই ছবি আঁকাটা, ওই যে বইটি সারতে যে ও আ লিখতাম, সেই সময় দেখা গেল মাটির মধ্যে কোনায় আমি ছবি এঁকে ফেলছি। আরো 2-1 এরকম ছিল যারা দেখা গেল মাটির মধ্যে ছবি এঁকে ফেলতেছি। তো গেল সেই কথা। এখন শিক্ষাটা তো আত্মা পরিশোধিত এখনকার যে শিক্ষা, আমার মনে হয় না যে এগুলা নিয়ে খুব বেশি একটা ওই খালি শুধু পাঠ্য বইয়ে যা লেখা আছে সেটা এমনভাবে পড়বে, পড়ে যাতে পুঙ্খানো 1 নাম্বার না ছুটে। হ্যাঁ, বাচ্চাদের এরকম A+ পাইতে হবে। A+ এখন পাইতে হয় স্কুলকে, ওই স্কুলে কয়টা পাইলো সেটার হিসাব। ছেলেকে পড়ায় বের করতে পারলো, মেধাবী বানাইতে পারলো কিনা, আত্মা পরিশোধিত তো দূরের কথা, আত্মা পরিশোধিতের কথাগুলো এখন আসেই না। মানে এত ওই যে এই মুখস্থ বিদ্যা ভিতরে ঢুকাইতেছে, হ্যাঁ, মুখস্থ বিদ্যা ঢুকাইতে আর আত্মা পরিশোধিতর যে ব্যাপারগুলো, যেভাবে তখন প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হইতো,
আমাদেরকে মাঠে বসায় দিত, এদিক থেকে ওইদিকে যাও পাতা পরিষ্কার করতে করতে, প্রায় প্রতিদিনই স্কুলের মাঠ একদম পরিষ্কার। এখন গিয়ে দেখেন কত কাগজ ময়লা আর কত কি পইরা আছে প্রত্যেকটা স্কুলের মাঠে। তো এইটা নিয়ে আমি অস্ট্রেলিয়া দেখে আসছি যে ওদের একটা ক্লাসই আছে। আমরা একদিন যাইতেছি, দেখলাম রাস্তায় লাল ড্রেস পরা ছাত্রছাত্রী কি যেন করে। তা আমি ড্রাইভার সামনে যে বসা, ওরে বললাম একটু গাড়িটা থামাও। আমি নামলাম, নাইমা ওই যে ওখানে যে টিচারের মতো যাদেরকে দেখলাম ওদের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কি করো তোমরা। বললো যে এটা আমাদের সোশ্যাল একটা সাবজেক্ট, এটা সবার নাম্বার আছে এটার সাথে, এবং এইটাতে আমরা ওদের গ্রেড দিই। তো এই কারণে এটা ছুটির দিনে, সপ্তাহের ছুটির দিনটাতে ওরা এরকম রাস্তায় ছেড়ে দেয় সব বাচ্চাদের, স্কুলের পুরা স্কুল বাচ্চারা। ওই কাগজের টুকরা নাই, বুঝছেন, ডালপালার টুকরা নাই, পাতার টুকরা নাই। তারপরে ওরা ওইখানে যা পাইতেছে, এটারে একটা হাতে গ্লাভস পরা আছে, একটা পলিথিনের কাগজ দেওয়া আছে টোকাইদের মতো, ওইটাতে ভরতেছে। ওইটা হলো সোশ্যাল ওয়ার্ক শিখানো। এবং ওই ক্লাসটা অস্ট্রেলিয়ান ওই ছাত্রদের আপনার গ্রেড লাগবে, নাম্বার লাগবে আর কি, ধরেন ওদের মার্কশিটের মধ্যে এটা করতেই হবে। এটা হলো এই যে ধরেন আপনার দেশের যে উপকারে আসবে, কিভাবে আসবে, ওইটা এখান থেকে শিখানো। একটা ছেলে যদি রাস্তায় কাঠি টুকাইতে পারে, পাতা টুকাইতে পারে, সে বড় হয়ে লজ্জা পাবে না একটা রাস্তা ঠিক করে দেওয়ার জন্য। তো এই আমাদের সারুলিয়ার রাস্তায় প্রথম যখন আমরা ইটা বিছাই, আমরা নিজ হাতে বিছাইছি আমার দাদার সাথে, ইটা নিজেরা কিনে নিয়ে আইছি এবং নিজেরা বিছাইছি, কোনো লেবার নাই, লেবারের কোনো বালাই নেই, গ্রামের মানুষ আরো মানুষরা মিলা আমরা ইটা বিছাইছি পুরা রাস্তায়, বুঝছেন। তো এই যে ধরেন সোশ্যাল ওয়ার্ক, এরকম সোশ্যাল ওয়ার্ক আমি এখনো করি, সুযোগ পাইলে মানুষের উপকার করি। তো এই যে ধরেন মানুষের উপকার করা, এখন তো আমি দেখতেছি চারিদিকে সবাই ব্যস্ত, কার কাছ থেকে নিয়ে নিবে, কার কাছ থেকে কে নিবে, কার কাছ থেকে এইভাবে নিবে, সেভাবে নিবে, হাত পাইতা নিবে, প্রেশার ক্রিয়েট করে নিবে। আত্মা পরিশোধিতর কোনো ব্যাপারই এখানে নাই। আত্মা আরো কুলুষিত হয়েছে। এরা কিন্তু ধরেন কিছু মানুষ দেখা যায় যে আমাদের সমসাময়িক পড়াশোনা করছে, তো ওই যে আমাদের স্যাররা শিখাইছে যে শিক্ষাগুলা দেখছি যে ক্লাসে ওই দিন ক্লাস না নিয়ে হেড স্যার আইসা বললো যাই আজকে তোদের ক্লাস নাই, আজকে হবে নাটক। কি নাটক হবে? কি নাটক হবে? নাটক হবে আজকে আনোয়ার ও আমচো। তো আমাকে ডাইকা বলতো আসো আসো এদিকে আসো, তুমি আজকে হইবা আনোয়ার। তা আমার একটু মন খারাপ হইতো মনে মনে, যে স্যার আজকে আমারে আনোয়ার বানাবে, ঘটনা কি, আমি কি চোর? তো এখন বড় হইয়া বুঝি যে ওই চরিত্রটাই আসলে মেইন চরিত্র ছিল ওই নাটকের, মানে মূল চরিত্র, এবং নাম চরিত্র ওইটা আনোয়ার ও আমচো। তো এখন বুঝি যে স্যার আসলে আমার তখন অভিনয়ের জায়গাটা থেকে বড় চোখে দেখতে দেখে আমাকে সে এই জায়গাটা দিত, কিন্তু তখন আমার মন খারাপ হইতো ছোটবেলায়। তো ওই যে নাটকের ক্লাসটা নিল, সেটা তো আজকে আমি শাহাবুদ্দিন আর্ট ডিরেক্টর, বিবিসির আর্ট ডিরেক্টর, মনপুরা ছবির আর্ট ডিরেক্টর, উদাও ছবির আর্ট ডিরেক্টর, যেটা ওয়ার্ল্ডে 800 ছবির সাথে প্রতিযোগিতা করে আমি ওয়ার্ল্ডের আর্ট ডিরেক্টর হিসেবে 4 জনের একজন। 800 ছবি তুলছে বিদেশি ক্যাটাগরিতে, সেটা হলো হলিউডে, না হলো অ্যাকশন ফিল্ম ফেস্টিভ্যাল। তো এই যে ধরেন আমি আজকে ওয়ার্ল্ডে 4 জনের একজন, মানে ওয়ার্ল্ডে বেস্ট আর্ট ডিরেক্টর ধরতে পারেন আমার, ওইটাই বোঝা যায়। তো এই যে এই জায়গাটা আমার হাতে মনপুরা ছবির আর্ট ডিরেকশন হয়েছে, এই উদাও ছবি থেকে এটা পাইছি, উদাও ছবি হয়েছে, এই গতবার যে পুরস্কার পেল 4-5টা শিমু ছবি, এটা আমার আর্ট ডিরেকশন। তো এই যে ধরেন ভালো ভালো কাজগুলো আমার হাতে হয়েছে, এটা কিন্তু ওই যে ওই স্যারের, ওই জামাল স্যারের, আমার ওই স্যারের নাম ছিল জামাল স্যার, হেডমাস্টার। ওই জামাল স্যার যদি সেদিন আমার আনোয়ার ও আমচোর না বানাইতো, তাহলে আমার মনে কিন্তু সেদিন হইতো না, লিপিবদ্ধ হইতো না, যে আমি এই বীজ বোনা হইতো না আমার এই সংস্কৃতির বীজ। ওই দিনই কিন্তু স্যার আমার ওই যে সংস্কৃতির বীজ বুনা দিছে। এবং আরেকজন স্যার ছিল, দেখতাম ডাইকা ডাইকা বলতো আজকে গান, কি গান? তা আমার ডাইকা বলতো তুই আজকে গা, নায়ারে নায়ের বাদাম তুইলা। ওইখানে না গাইলে হবে না, কিন্তু ওই ক্লাসে মাপ নাই, শুরু হয়ে গেল গান, প্রতিটা ছাত্র ডাইকা ডাইকা গান।
তো এর মধ্যে কিছু ছাত্র আমাদের এখনো সংস্কৃতি চর্চা করে। তো আমাদের ধরেন ওই স্কুলের ছাত্র সাদাত হোসেন লিটন 60টা ছবি বানাইছে, ব্যবসাবহুল 60টা ছবি তার। তো এই যে ধরেন এই যে আমাদের ওই স্কুল থেকে বেরোয়া ছাত্র, তো এরকম আরো আছে। নজরুল নামে একটা ছেলে সাদি কি সংগ্রাম নাম দিয়া 2-3টা ছবির পরিচালক তো আছে, নাটকের সেক্টরে আছে, কাজ করতেছে, নাম হয় নাই কিন্তু করতেছে। ওই যে এই কারণেই তো এই বিভিন্নভাবে আমরা এই যে আমাদেরকে তৈরি করা স্যারেরা, তো ওই যে তৈরি করা ওই দিন ক্লাসে গতানুগতিক বইয়ের পড়াটা না পড়া স্যার যে ওই যে বীজ বুনা দিল গানের, তারপর বীজ বুনা দিল আপনার নাটকের, সেটাই এখনো চলছে। তো এই বীজ বুনাটা এখন আর স্কুলে হয় না, আমার মনে হয় না। এখন পড়ার চাপে বইয়ের গাদা নিয়ে ব্যাকা হয়ে যেতেছে ছাত্ররা, A+ পাইতে হবে স্কুলকে। তো এই যে ধরেন বাহিরের শিক্ষা তো চলমান। ওই যে সেই সময় প্রাইমারি স্কুলে যে ছাত্রটা পড়ছে বা হাই স্কুলে, সে ইউনিভার্সিটিতে গেছে, পড়ছে, পড়ার পরে কিছু কিছু ছাত্র, কিছু কিছু লোকজন আমার এখনো খবর আছে, আমি যেমন লেখাপড়া করি সব সময়, এই এলাকা দিয়ে এরকম আছে, হাই স্কুল শেষ করে নাই কিন্তু পড়াশোনা এখনো করে, পত্রিকা পড়ে, বই পড়ে, তাদের পড়াশোনা চলছে এবং তাদের মুখ থেকেই দেখা যায় যে জ্ঞান বেশি বের হইতেছে। তো অনেকে আবার এখানে এই যে ওই কাজে লাগায়, এদিকে পড়াশোনা করে আবার ওই কাজে লাগায়, তাহলে মেধাবী হয়ে গেছে, মেধাবী হয়ে আয় করলে তো আরো বেশি হইব, এই হলো কথা। তো এখন চারুকলায় আসি, এই কথাগুলো কিন্তু প্রাসঙ্গিক ধরেন আমার বলতেই হইলো, না বললে এগুলো আপনারা হয়তো বুঝবেন না, যারা ছোট বুঝবে না, আর বড়রা যারা বুঝেন তারা তো বুঝেনি, বুঝেই ধরেন একটা ভালো জায়গায় বৈশা শুরু হয়ে গেছে উল্টাপাল্টা করা। তো উল্টাপাল্টা জায়গা থেকে বাইর হয়ে আসি, দেখা যাক কি। এই যে ধরেন পড়াশোনাটা হলে এমন চিরজীবন করতে হয় একজন মানুষকে। এখন চিরজীবন যে করতে পারে লেখাপড়াটা, এই যে আমি প্রাইমারি স্কুলের কথা বলে হাই স্কুল বইলে যে আসলাম, যে কেউ কেউ এখনো লেখাপড়া করতেছে এবং ওদেরকেই বোঝা যায় যে ওরা আসলে মেধাবী। কিন্তু সেই মেধাবীটা আবার এই যেই শ্রেণী টাকা আয় করতেছে বা যারা গার্জিয়ানরা বুঝে না, সাধারণ মানুষ বুঝে না যে আসলে পড়াশোনা কি, পড়াশোনা যে অন্তর পরিষ্কার করার জন্য করতে হবে, এটা কেউ কেউ করতেছে। তাহলে চারুকলায় আসলে কি হবে, সারা জীবন যেহেতু লেখাপড়া করতে হয় একটা মানুষকে, একেবারে জন্মের পর থেকে শিক্ষা শুরু হয় মরার সময়। আমাদের আবিদিন স্যার ওই হাসপাতালে 3 কন্যাইকা গেছে মরার কিছুক্ষণ আগে। তো এই যে ড্রয়িংটা চারুকলায় যাওয়ার আগেই শুরু হয়। ওই যে আমি বললাম না যে মাটিতে যে স্যার আমাদেরকে লেখাইতো, সেই সময় আমার মাটিতে আঁকা শুরু হয়ে গেছে ড্রয়িং। তো এই ড্রয়িংটা হলো এমন একটা জিনিস, শিল্পকলার যেই স্থানে আপনি বিচরণ করেন, ধরেন আমাদের তো অনেক সাবজেক্ট, এখানে ঢাকায় আছে 8টা সাবজেক্ট, আমি অস্ট্রেলিয়া দেখেছি অনেক সাবজেক্ট, এটা আমি আবার কথাটা আগেও বলছি। তো এই যে যত সাবজেক্টই আছে চারুকলা, একেবারে স্থাপত্যকলা থেকে ধইরা সমস্ত সাবজেক্টের ড্রয়িংটা এমন যে এটা একেবারে জীবনের প্রথম থেকে শুরু হয় এবং একজন শিল্পীর জীবনের শেষ দিন পর্যন্ত, ওই যে আবেদিন স্যারের কথা বললাম, আঁকতে হবে ড্রয়িংটা। তাহলে ড্রয়িংটা যদি ওই যে 33 পাওয়া ছাত্র যদি ড্রয়িংটা যেভাবে করে 33 পাওয়ার জন্য কোন রকম সেটা দিয়ে তো সে শিল্পী হইতে পারবে না। শিল্পী হওয়া মানে খালি হওয়া না, সারা জীবন চর্চা। তো সারা জীবন চর্চাটা এটা করতে হবে শিল্পী হইতে হলে। আপনি যেভাবে ঘুরে পেঁচায় বলি, এই দিক থেকে বলি ওই দিক থেকে বলি, ড্রয়িংটা লাগবেই। তাহলে ড্রয়িং প্র্যাকটিসের কিছু কথা বলি আমি, না হলে তো বুঝবেন না। যেমন ড্রয়িংটা তো ধরেন প্রথম আমরা যখন কোচিংয়ে গেছি, এইদিকে বাদ দিলাম, এইদিকের যে খাতা ভরে ফেলছি, বই ভরে ফেলছি, কোনা কানছি, ওইটা বাদই দিলাম। যখন একাডেমিক একেবারে শিক্ষা শুরু হইলো, কোচিং চারুকলায় ভর্তি হলে কোচিং করতে হয়, সেটা বড় ভাইরা দেয় ফ্রি। ওই ফ্রি কোচিংটা শুরু করলাম ওইখানে। তখন শুরু হইলো আপনার প্রথম একটা গ্লাস দিয়ে, একটা গ্লাসের উপরটা তলাটা কতটুকু এটা লম্বা হইতে পারে, প্রশস্তটা কতটুকু হইতে পারে, এগুলি একেবারে শখ ধরে আপনার গ্রামার, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন সোজা, ওইটারে ধইরা
এদিকে যাবে যতটুকু, ওদিকে ততটুকু, নিচে অনুপাতটা করে যতটুকু যাবে অতটুকু সোজা টানবেন, টাইনা মিলাই দিবেন গ্লাস। এখন এমনিতে খালি হাতে আঁকতে যান, যখন বাচ্চারা আঁকে তখন কিন্তু এই গ্রামারটা কেউ বলে না। তো না বলার কারণে ওই গ্লাস যে কতটুকু বাঁকাতেরা হইলো এটা বিচার করারও মাথায় হয় না। তো ওইখানে যখন আমরা ধরেন পড়তে গেছি চারুকলা ইনস্টিটিউটে, তখন তো আমরা বড় হয়েই যাইতেছি, বড় হওয়ার জন্য এখানে গেছি। তো তখন হইলো এই গ্রামারগুলো আমাদের এই যে যারা কোচিং করাইছে আমাদের বড় ভাইরা, তারা শেখানো শুরু করছে। তাইলে ওইখানে হইলো যে আপনার তখন ওই যে আর ভুল হবে না এরকম একটা কিছু। তো তখন ওই যে একেবারে আবার ভিতর থেকে একটু লাগে, হলো ওই যে কম্পোজিশনের ব্যাপারটা, ওইটা কতটুকু হবে লম্বাটা আর কতটুকু হবে এটা মাপার পদ্ধতি আছে, সেই মাপে একটা সময় আর থাকা যায় না। তো মাপার পদ্ধতির পরেও এটা তখন যেইভাবে আমরা আঁকি, তখন হইলো যে আপনার বাঁকা তেরার হবে না, একদম সঠিকভাবে আঁকানো শুরু করা। এরপরে পট আঁকা, পাতা আঁকা, পাতার ঝোপ আঁকা, তো অনেকগুলো আবার পট দিয়ে দেওয়া, বিভিন্ন রকমের কাচের পট, তারপর পার্সপেক্টিভ বক্স দিয়ে দিত, পার্সপেক্টিভ ড্রয়িং শুরু হয়ে গেল। তো এই যে ড্রয়িং করতে করতে এই শুরু হইলো একাডেমি। তো তখন আমরা কি করতাম, আমাদের খাতা কিনতে বললো, বড় বড় আমরা খাতা কিনলাম নিউ মার্কেট থেকে। সেই খাতা এবং যেমন শামসুল আলম এন্নান আমাকে বললো যে তুমি এই ভালো দামি কাগজ না কিনা নিউজ প্রিন্ট নিয়ে আসো, আমাকে 50টা ড্রয়িং দিব প্রতিদিন। ওইখানে কোচিং করার পরেও সে আমারে বলতো যে 50টা ড্রয়িং যদি নিয়ে আসতে পারো আমার কাছে দেখা করবো আমার সাথে, আর নয়তো দেখা করবে না। এরপরে মনে হয় সে একটু বাড়াইও দিছিল যে একদিনে এগুলার যেদিন যেটা দিন বলে দিত যে গ্লাসের ড্রয়িং নিয়ে এবার 50টা, এরপরে মনে বাড়াইছিল কিছু। তো এই 50টা ড্রয়িং যদি নিয়ে আসতে পারো তাহলে আমার সাথে দেখা করবো, আর নাহলে আসবে না। কি প্রেশার দেখছেন? তো ওনার সাথে ওনাদের ইয়ারের আরো বাইরে ছিল কেউ কেউ, তারাও আমার তখন হেল্প করতো, ওনাদের ইয়ারটা যেটা ছিল। তো অনেকের নামও ভুলে গেছি আমি এখন, দেখা হয় না, তারা একটু দূরে দূরে চাকরি করে, কেউ হয়তো বিদেশে চলে গেছে, যাই হোক। তো এই যে প্রেশার, আমি ঠিকই 50টা কইরা এই 88-এর বন্যার মধ্যে নিয়ে তারপর চারুকলা যাইতাম এবং তাকে দেখাইতাম। আবার কোচিং হইতো, কোচিং দেখাইতাম, কোচিংয়ে আবার কাজ করতাম। এর মধ্যে আবার বন্যার জন্য ত্রাণের কাজ করতাম, রুটি বানাইতাম, মাঝে মধ্যে আবার এই রুটি নিয়ে তাদের সাথে দূরে যাইতাম। এই দেখো, তখন কিন্তু চারুকলায় ভর্তি হয়নি, সামাজিক কাজ শুরু হয়ে গেছে। তো চারুকলা ইনস্টিটিউট সামাজিক কাজের জন্য আমি যা দেখেছি, এই চারুকলা ইনস্টিটিউটগুলোর চাইতে বেশি সামাজিক কাজ কোনো ডিপার্টমেন্টই করে না। তা আমরা আবার হেল্প নিতাম ওই যে ফার্মেসি ডিপার্টমেন্টের স্যালাইন বানানোর জন্য, ওরা একটু আসে। তো এই হইল, এখন ডাক্তার ভাইদের হিসাবটা পুরো জানি না আমি, ওরা হয়তো করে সামাজিক এইগুলা যখন ছাত্র থাকে। এই সামাজিক কাজ কিন্তু ওইখানে গিয়েও পাইছি আমি, যখন এইখান থেকে আমি এগুলো হয়ে গেছে ওইখানে গিয়েও পাইছি। আবার এলাকায় এসে খিচুড়ি রান্না করে বিলাইছি। তো এর মধ্যে এই ড্রয়িং তখন আমার শুরু। আমি এই যে ধরেন এইগুলা কইরা আইসাও আবার বাসায় এসা এই বন্যার মধ্যেই, তখন আমাদের বাড়িতেও পানি, এই ড্রয়িং করে নিয়ে আমি ওই দেখা করতাম ওইখানে। কোচিংয়েরও কাজ দেওয়া থাকতো, ডিজাইনের কাজ দেওয়া থাকতো, ওগুলো করে নিতাম সাথে। তাহলে কি পরিমাণ খাটাটা শুরু হয়েছে আমার, ধরেন তখন রাতের শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় যেমন মাস্টার্স করতে গিয়ে 24 আওয়ার অ্যাক্সেস, আপনার রাতের 2টা পর্যন্ত কাজ করছি, একেবারে সকাল 8টা থেকে শুরু করে। এইখানেও তাই শুরু হয়েছে আমার, আমি যখন প্রথম শুরু করছি। কে কি করছে আমি জানি না, কিন্তু আমার এই কায়দায় একেবারে পুরোটা দিনই ধরেন খাটাখাটি, এইভাবে আমি ভর্তি হইলাম চারুকলায়। তখন ওই যে ধরেন নেসার স্যার, শিশির স্যার, আরও যে স্যাররা আছে আমাদের, তখন প্রথম নেসার স্যার বোধহয় বিদেশে ছিল, ইন্ডিয়ায় পড়াশোনা করতেছিল, শিশির স্যার আসে নাই বা এরকম একটা কিছু, আমরা টিচার পাইতাম না তখন আমাদের বড় বড় স্যারেরা আমাদের ক্লাস নিত। তো যেভাবেই নিত, জনাবুল ইসলাম স্যার ছিল, ও এখন নাই, সে এখন স্বর্গীয়। তো এই যে জনাবুল ইসলাম স্যার আমাদের ড্রয়িংয়ের ক্লাসগুলো দিত। ওই কাঁঠালের মুসি হয়েছে, ড্রয়িং করো, পাতার ড্রয়িং করো, হ্যাঁ, তারপরে ল্যান্ডস্কেপ শেখানোর জন্য দেওয়া শুরু করলো, এরকম। তো কোচিংয়ে তো আমরা কিছু শিখাই যাই, তারপরে ওরা এটা স্যারদের মাথায় থাকে, তখন স্যারের আবার একটু আপগ্রেড দিতে থাকে। তো এই শুরু হইলো, স্কেচ শুরু হয়ে গেল, স্কেচ করতে গেলো ড্রয়িং, ক্লাসের ভিতরে স্টিল লাইফের ড্রয়িং, যাই করে সব ড্রয়িং। ওই সাবসিডারি ক্লাসগুলো করতে গেলাম সিরামিক্সে, সেখানে ড্রয়িং করে ওই যে ডিজাইনটা করতে হবে,
আবার এই ফিগারেটিভ হইলো সেটাও ফিগার, এর মধ্যে কিন্তু ফিগার ড্রয়িং শুরু হয়ে গেছে খাতায়। ওই যে খাতাগুলা কিনছি মডার্ন থেকে মোটা মোটা, ওই খাতার মধ্যে ফিগার, এটা আবার স্যারদের দেখাই দিত। স্যাররা আবার পাতা কই না ড্রয়িংয়ের দিয়া দেয় যে এতগুলো পাতা দেখাইবা, ড্রয়িং করে নিয়ে আসবা। তখন ওগুলো করে নিতাম, তো করে নিয়ে ওগুলো স্যারদের দেখাইতাম। আর তখন ওই যে ড্রয়িং চলছে ক্লাসের বাইরে সারাক্ষণ চারুকলায় থাইকা এইখানে সেইখানে। তো একটু বড় হওয়ার পরে যাইতাম আপনার আউটডোরে বিভিন্ন জায়গায়, পার্কে বসে আঁকতাম প্রথম। তারপরে আপনার রাতে কমলাপুরে থাকতাম, সারা রাত্র ড্রয়িং করতাম। এই যে শুয়ে থাকতো ভিক্ষুকরা, ওদের ড্রয়িং করতে হইতো। এটা আমাদের বড়রা করছে। এখন যায় কিনা আমি জানি না, আমার মাথায় নাই। তো আমি আমার নারায়ণগঞ্জে আমার ছাত্রদেরকে বলতাম যে এই করো, তোমাদের এখানে তো রেল স্টেশন আছে, যাও। তো ওরাও কেউ কেউ যাইতো। তো এখন আমরা ধরেন আমরা কেউ কেউ যাইতাম, আমাদের সাথে যারা যাইতো সারা রাত্র ওইখানে ড্রয়িং করতাম। ড্রয়িং কইরা এই ড্রয়িং হাতে নিয়েই যেতাম চারুকলায় আবার ক্লাস করতে। ক্লাস করে রাতে ধরেন একদিন ড্রয়িং করলাম, আরেকদিন যাইতাম না, ওই পরের দিন আবার বাসায় এসে পড়তাম। এটা আমাদের থাকতো যারা যারা যাইতাম। তো এইভাবে এই ড্রয়িং করছি এখানে। তো ড্রয়িংয়ের বিষয়টা আবার এই স্থানীয়ভাবে এখানে ঘুরা ধরেন যেমন আমাদের এখানে গরুর হাট, আমি এখনো গরুর হাটে ড্রয়িং করতে যাই। তো এই যে ধরেন ড্রয়িং, আমার গরুর ড্রয়িংগুলো দেখবেন আছে, ঘাইটা বের করে দেখবেন। তো এখনো যাই এরকম ধরেন প্রাণী। আমরা এই মিউজিয়ামে জাদুঘরে ড্রয়িং করছি। জাদুঘরে যে মূর্তিগুলা, এই বিভিন্ন স্কালচারগুলা, এগুলো ড্রয়িং করছি অনুমতি নিয়ে। তারপর আপনার চিড়িয়াখানায় আমরা চলে যেতাম, ছুটির দিনে চিড়িয়াখানায় চলে যেতাম, নিজেরা বলা বলি করে যে চলো ওইখানে প্রাণী ড্রয়িং করব। সেখানে ওই যে বানরের ড্রয়িং, বানরের খাঁচাটা প্রথম না, তো এরকম সব এই ড্রয়িংগুলো চিড়িয়াখানায় ওইখানে করতে যেতাম। আবার এলাকায় ঘুরে তখন বাড়ি ঘরে আমরা যখন ভর্তি হয়েছি তখন কিছু মানুষের গরু ছাগল পালে। আর এখনো আমার ওই যে রাস্তা থেকে হাঁস মুরগি আমি এঁকে ফেলি দাঁড়ায়। এই যে ধরেন ড্রয়িংয়ের প্র্যাকটিসটা, এটা কিন্তু চলছে। সেই যে শুরু করছি 88-এ, এখনো চলছে। এখনো দেখবেন আমার ড্রয়িংয়ে ভরা ফেসবুক, ঘাইটে দেখবেন। তো এখন শিল্পী হইতে গেলে এটা শুধু আমার বেলায় না, যারা শিল্পী হইব বা হইতেছে, হওয়ার আছে বা কেউ ড্রয়িং ছেড়ে দিচ্ছেন করেন না, তাদেরও করতে হবে। এখন আপনারা আবার শুরু করে দেন, দেখবেন যে একটু আটকায়া দেখবেন যে আবার আগের মতো হয়ে যায়। যেই জায়গা থেকে বন্ধ করছেন, ফিগার ড্রয়িং শিখাই তো চারুকলা থেকে পাস করছেন, দেখবেন যে আবার চট করে একবার আঁকানো ড্রয়িং শুরু হয়ে গেছে। তা আর যারা ভর্তি হবেন নতুন, এগুলো মাইনাই ভর্তি হবেন। যদি মনে করেন যে না আমি সারা জীবন ড্রয়িং করতে পারবো না, দরকার নাই চারুকলায় আসার। আপনি ভাবলেন যে আমি গ্রাফিক ডিজাইনে করবো, একটু ড্রয়িং করে ছেড়ে দেবো, গ্রাফিক ডিজাইনের ড্রয়িং অনেক কঠিন। আপনার এই ক্যালিওগ্রাফিক ড্রয়িং তুলিতে তো করবেন পরে, এগুলার এমন গ্রামার আছে, একটা অক্ষর কোথায় চিকুন কোথায় মোটা, সেই বিদ্যাসাগর সাহেব আইকা গেছে, যেভাবে আইকা গেছে সেইটা ড্রয়িং করে শিখতে হয়। আমি আমার ছাত্রদেরকে, আমি তো নারায়ণগঞ্জে 14 বছর আপনার এই ক্যালিওগ্রাফি শিখাইছি, বুঝছেন না, বাংলা ইংরেজি। তো আরবিটা এমনি হয়ে যায়, আরবি ভাইবেন না যে কঠিন। তো এই যে ধরেন সেটা কি একটা পারফেক্ট, যেটা আবিষ্কার করছে ধরেন সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলায় রূপান্তরিত করছে বিদ্যাসাগর, সেইটা মুখস্থ করায় দেওয়া। সেইটা বেসিকটা যদি মুখস্থ না হয়, তাহলে আপনি আবার যে নতুন বানাইবেন অক্ষর, এই যে ধরেন বাংলা আলফাবেট অনেক ছিল, কম্পিউটার যখন আসলো, এখন আবার নাই, এখন খুঁজে দেখবেন পাওয়া যায় না, হারায় গেছে। আবার এগুলো বানাইতে হবে শিল্পীদের। এখন ওই যে অনেকে, এই আমি আগের ফুটেজে গেছে যে শিল্পীদেরকে পিছে টানলে হবে না, এই অক্ষর হারায় যায়, এই অক্ষর বানাইয়া কম্পিউটারে দিতে হয়, আমাদের পুশ করতে হয়, তারপর ওইখান থেকে নামাইয়া কাজ করতে হয়। তাহলে বুঝছেন শিল্পী কি, কম্পিউটারে দিতে হয়, দিয়ে আবার নামাইতে হয়, নামাইয়া কাজ করতে হয়। তো এখন এই যে ধরেন এই লেখার ডিজাইনগুলো যদি নতুন করতে চান, বেসিকটা জানতে হবে। বেসিক মাথায় না থাকলে নতুন করতে পারবেন না। এবং এটা আমি 14 বছর আমার ছাত্রদেরকে বলে আসছি, এবং ওরা জানে, ওদেরকে শিখাইছে, একদম মুখস্থ করাই দিতে হয় যে কি বেসিকটা কি। তো সেটা ইংরেজিটাও বেসিকটা আপনার জানতে হবে, তারপরে আপনি ঘুরাই পেঁচায় নতুন করতে পারবেন।
কিভাবে নতুন করতে হবে পদ্ধতিগুলো ওদের শিখাই দিছি, যে কিভাবে নতুনে যাইব, বুঝছেন না? তো বিভিন্ন নেচারকে দেখতে হয়, প্রকৃতিকে দেখতে হয়, প্রকৃতি থেকে নিয়ে ধরেন তখন ওইখানে ঢুকাই দিতে হয়, পাখির মতো করে, মাছের মতো করে, এই বিভিন্ন রকম তখন ওইখানে এই ডিজাইন নতুন আনার জন্য করতে হয়। তো এই যে ধরেন ওটা ড্রয়িং, বললাম কেন কথাগুলা, এখন আপনি যে ডিপার্টমেন্টে পড়েন, আপনি সিরামিক্সে পড়েন, পটের ড্রয়িং আগে করে নিতে হবে, স্কাল্পচার করবেন ড্রয়িং আগে করে নিতে হবে, আবিষ্কৃত ড্রয়িং যেটা সেটা তো আরো কঠিন। আপনি যেটা ওই যে মডার্ন আর্ট বলি আর অ্যাবস্ট্রাক্ট আর্ট বলি, সেইটা করার জন্য যে ড্রয়িংগুলো করে নিতে হয় স্কাল্পচার ডিপার্টমেন্টে, আরো কঠিন ব্যাপার। এইখান থেকে আবিষ্কার কইরা তারপর ড্রয়িং করতে হবে। তো এখন এই যে ড্রয়িংটা আপনার সারা যাবে না, এবং ড্রয়িংই করতে হবে। ড্রয়িং কইরাই আমি যে পেন্টিংয়ে ধরেন আমার যে স্টাইলটা সেটা যে করি, আমার যদি খাতা দেখেন এরকম ছোট মোটা মোটা খাতা, ওইখানে যে কত ড্রয়িং পইরা আছে যে পেন্টিং আরো করা যাবে, ধরেন শত শত পেন্টিং পইরা আছে ওইখান থেকে নিয়ে করা যাবে, ওটা করি নাই। ধরেন 20টা ড্রয়িং থেকে একটা ড্রয়িং আমি রূপান্তরিত করছি ছবিতে, বা 2টা করছি 20টা ড্রয়িং করার পরে। আমি যে এই যে করোনার জন্য ছবি আঁকতে গেলাম শিল্পকলায়, ওই দিনও সবাই দেখছি ঘুরে ঘুরে, যত শিল্পী ছিল আমার সাথে ওই দিন সবাই দেখছি যে আমি কি করতেছি। ওই যে ওইখানে একটা ছবি আঁকছি, ওইটা আমি ওইখানে আবিষ্কার করছি ওই দিন। এটা আমার আবিষ্কারের পদ্ধতি। ড্রয়িং না করলে আবিষ্কার হবে না, মনে চিন্তা করবেন, খাতায় ড্রয়িং করবেন, ড্রয়িং করে আবিষ্কারটা ধরে রাখবেন, সেই আবিষ্কারটারে আবার বড় করবেন। বড় করতে গিয়ে আবার আটকে যাওয়া যাবে না, ড্রয়িংয়ে যা আছে সব হুবহুব করা যাবে না। ধারণাটা আসলো, ওইখানে আবার লাগলে চেঞ্জ আসবে, হার্ট করা যাবে না মনকে যে কপি করতেছি, ওইখানে গিয়ে আবার কপি করা যাবে না। পদ্ধতি কিন্তু বলিয়ে দিলাম আমার পদ্ধতি। তাহলে এই যে ড্রয়িং দিয়ে চিন্তাটা আটকে রাখা, আবার ওইখানে আপনার আবার করার সময় আবার তুলি আলাদাভাবে চালাইতে হবে, ইচ্ছা করলে চেঞ্জ হয়ে যেতে পারে, আরো আপগ্রেড হবে, এমন না যে পিছিয়ে যাবেন। তো এগুলা হলো পদ্ধতি, কিভাবে শিল্পী নিজের জায়গায় নিজের ঠিক থেকে নিজেকে ওইখানেও নিজের অন্তরকে ফ্রেশ রাখতে হয়। শিল্পকর্ম তৈরি করতে গেলে কপি করা যাবে না, অন্য একজনের কাজ আছে সামনে করে দেখা যাবে না, এইখান থেকে করতে হবে। যদি দেখলেন তাকাইলেন তো আপনি হার হেরে গেলেন। নিজের জায়গায় নিজের সৎ থেকে যে আমার কাজে আমি কাউকে হাত দিতে দিব না। তো ড্রয়িং করতেছি, আমার একটা বড় ভাই এসে আমার ড্রয়িং দেখাই দিচ্ছে, ভাই একটু সাইডে দেখাই দেন, কোনায় দেখাই দেন, আমার কাজটা নষ্ট করেন না, কারণ আমার কাজে হাত দিলেই এটা তার কাজ হয়ে যাবে, ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে, ওই কাজটা আপনি কোনোদিন বলতে পারবেন না যেটা আমার কাজ। তাহলে ভাই কোনায় দেখাই দেন, দেখাই দিল, আপনি আপনারটা করলেন, না হোক আমারটা, আমার না হোক, আমার আবার হবে, আবার হবে, আবার করবো, আবার হবে, ঠিক হয়ে যাবে। আপনি বলে দিয়ে যান কথাগুলো, আমার কোথায় আমি ঝামেলা করছি। তো এরকম কিছু বড় ভাই ছিল যে ড্রয়িং নষ্ট করে দিত, কাজ নষ্ট, স্কেচ নষ্ট করে দিত করতে গিয়া। সে হয়তো বুঝতো না যে সে জায়গায়, সে মনে করে যে বড় ভাই আমি ওগুলো দেখাই দিই। তো এই যে ধরেন ভুল পদ্ধতিতে যাওয়া যাবে না, নিজের জায়গায় নিজে ফ্রেশ থেকে কাজ করতে হবে। আর আরেকটা বিষয় আছে শিল্পের যে বিষয়টা, নিজের কাজে হাত দেওয়া যাবে না, যা করবো আমি নিজে করব, এবং যেই কাজ আসুক যেটাই আসুক পোর্ট্রেটটাকে দিতে হবে, আমি কষ্ট করে পোর্ট্রেটটা বানাবো, স্কেচ করে বানাইয়া তারপরে এটা লাগলে পেন্টিং করলাম, দিয়ে দিলাম, যা হইল 60% হইলে তো গেইনার, 100% দরকার নাই। আর সাধারণ মানুষ বুঝে নাকি পোর্ট্রেট মিলছে না মিলছে, ওই দেখতে এরকম কাপড় পরছে, এরকম চশমাটা পরছে, দিলেই এই শার্টটা পরছে, হয়ে গেছে। তো এই যে ধরেন ওইটা আরো ধরেন একদম পোর্ট্রেট যারা ভালো করে বা আমাদের মতো চারুকলায় পড়াশোনা করে এরকম ব্যাপক চর্চা করে যে বের হয়েছে তারা ঠিকই ধরতে পারে, এবং আমাদের গুরুরা ধরতে পারে, কিন্তু সাধারণ মানুষ এত সহজ না শিল্পকলা বুঝা। শিল্পকলা বুঝতে হইলে আপনার যে অডিয়েন্স তাকে এরকম হাঁটতে হবে, সে হাত না লাগাক, কিন্তু তার এই যে দেখতে দেখতে গানের শ্রোতারা দেখবেন এত সহজে উচ্চাঙ্গ সঙ্গীত বুঝতে পারে না বা আধ্যাত্মিক গানগুলো বুঝতে পারে না, তার একটা সময় শুনতে 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 সে শ্রোতা তৈরি হয়। তো চারুকলার বিষয়টা এরকম, দেখতে 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 গল্প করতে করতে শিল্প বুদ্ধাদের সাথে শিল্পীদের সাথে তখন সে একটা জায়গায় তৈরি হয়, তখন সে ছবি বুঝতে পারে। তো ছবি বুঝতে পারার অডিয়েন্সও কম, আমরা দেখছি যে এত এত নাই বাংলাদেশে বা ওয়ার্ল্ডেও নাই ছবি যে বুঝতে পারে এরকম। হেল্প নেয় বড় ডিলার, আর্ট ডিলার, সে ছবি সংগ্রহ করে, কিছু বুঝছে, কিছু আবার অন্য শিল্পীদের দেখায় টেখায়
এই হেল্প নেয় যে এই ছবিটা সংগ্রহ করবো কিনা, এটা আমার ভবিষ্যতে অনেক টাকা দাম হবে কিনা, বা এটা কোথাও পুরস্কার পাইয়া এটা নামি দামি হবে কিনা, এরকম বুদ্ধি নেয়। তো হেল্প নিয়ে তারা আগায় যায়। তো কথা এগুলাই। এখন আপনার এই ড্রয়িং করতেই হবে, যেখানে যাবেন ড্রয়িং করতে হবে, কোনো ফাঁকি দেওয়া যাবে না। স্যারেরা যা বলবে পারলে আপনি শনি শুক্র ধইরা, আমি যেমন শনি শুক্র ধইরা চারুকলায় গেছি, ঈদের দিনও গেছি, প্রমাণ আছে। এক ভাই কানাডায় থাকে, বুঝছেন না, উনি জানে ঈদের দিন ওনার সাথে আড্ডা মারতাম। তাইলে আমি ওই যে চারুকলার যে ধরেন 12 বছরই ধরি, আর বাকিটা না বললাম, 12 বছর যে চারুকলায় কাটাইছি ঢাকা চারুকলা ইনস্টিটিউটের আঙ্গিনায়, ঈদের দিনে ঈদও আমি ওইখানে গিয়ে করছি। সাথে খাতা থাকতো, পেন্সিলগুলো থাকতো, ব্যাগটা থাকতো। তো এই যে ধরেন সময় দেওয়া, এখন কেউ যদি আধা দেয় সময়, বা আপনার 3 ভাগের 1 ভাগ সময় দেয়, সে কি আমার মাপের ড্রয়িং দিতে পারবে? আপনার আমার ড্রয়িংগুলো দেখেন তো, এই কথার সাথে যে ড্রয়িংটা যাবে ওইটা টানগুলো দেখেন তো, টান দেখলে তো বুঝতে পারবেন যে সে কতটা কাজ করছে জীবনে। তাহলে আমার অনুরোধ, যে খাইটা ড্রয়িং করতে পারবেন সারা জীবন সে আসেন চারুকলায়, অন্যথায় দরকার নাই, অন্য সাবজেক্টে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আবার সময় পাইলে কথা বলবো। ধন্যবাদ সকলকে।